দেখুন, নিউজিল্যান্ড এমন একটি দেশ যারা তাদের ডিপ্লোম্যাটিক প্রোটোকল কিন্তু সহজে ভাঙে না। আমেরিকা কিংবা ব্রিটেনের রাষ্ট্রপ্রধানদের জন্য তারা তাদের এই প্রোটোকল ভাঙে না। তাহলে এমন কি ঘটল সেখানকার প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন গভীর রাতে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও নিজে এয়ারপোর্ট টারম্যাকে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন এবং তাকে জড়িয়ে ধরলেন? এটা কি শুধুই ডিপ্লোম্যাটিক কার্টেসি ছিল, নাকি এর পেছনে নিউজিল্যান্ডের এমন কোনো ভয়ঙ্কর বাধ্যবাধকতা রয়েছে যা তাদের ভারতের সামনে মাথা নোয়াতে বাধ্য করেছে? ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, আর এবার নিউজিল্যান্ড। ড্রাগনের গলায় মোদীর এটা কেমন ফাঁস যেটা ক্রমশ আরও শক্ত হয়ে চলছে? এটা কি শুধুই একটা সাধারণ বিদেশ সফর, নাকি সাউথ চায়না সিতে চীনের নৌবাহিনীকে চিরদিনের জন্য আটকে দেওয়ার সেই মাস্টার প্ল্যান যেটার বন্দোবস্ত আজ পর্যন্ত কেউ করতে পারেনি? আর সবথেকে বড় প্রশ্ন হলো, সফরের প্রথম দিনেই নিউজিল্যান্ড ভারতের 57% পণ্যের ওপর জিরো ট্যাক্স করে দিল। কিন্তু কেন? একটা উন্নত দেশ ভারতের জন্য নিজের ইকোনমির দরজা এভাবে খুলে দিচ্ছে কেন? ডেয়ারি আর বাণিজ্য চুক্তির আড়ালে কি এমন কোনো সিক্রেট ডিল হচ্ছে যা চীন এবং পাকিস্তানের রাতের ঘুম পার্মানেন্টলি উড়িয়ে দিতে চলেছে? বন্ধুরা, জুলাই মাসের এই সপ্তাহটা ভারতীয় কূটনীতি এবং অ্যাক্ট ইস্ট পলিসির ইতিহাসে এমন একটি সোনালী অধ্যায় যেটা গোটা দুনিয়া অত্যন্ত মন দিয়ে দেখছে। পুরো 40 বছর পর, ঠিক শুনেছেন, 40 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের মাটিতে পা রাখলেন। শেষবার 1986 সালে এমনটা ঘটেছিল। কিন্তু এবার 10ই জুলাই রাতে যখন প্রধানমন্ত্রীর বিশেষ বিমান ইন্ডিয়া 1 অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টারম্যাকে নেমেছিল, সেটা শুধুমাত্র একজন রাষ্ট্রনেতার এন্ট্রি ছিল না, এটা গোটা পৃথিবীর জন্য মেসেজটা একদম ক্লিয়ার ছিল যে গ্লোবাল পাওয়ারের আসনে ধীরে ধীরে কে বসতে চলেছে। সাধারণত কোনো বিদেশি নেতা নিউজিল্যান্ড সফরে গেলে তাদের স্ট্রিক্ট প্রোটোকল অনুযায়ী কোনো সিনিয়র মিনিস্টার অথবা গভর্নর জেনারেল বিমানবন্দরে উপস্থিত থেকে ফর্মালিটিস সম্পন্ন করেন। কিন্তু গভীর রাতে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন এবং তার সিনিয়র মন্ত্রী মার্ক মিচেলের নিজে এয়ারপোর্টে উপস্থিত থাকা, রেড কার্পেটে মোদিজিকে অভ্যর্থনা জানানো এবং তাকে জড়িয়ে ধরা, এটা একেবারেই কোনো সাধারণ ঘটনা নয়। এটা পার্সোনাল ডিপ্লোম্যাসির এমন একটা লেভেল যেখানে নিউজিল্যান্ড এখন ভারতকে নিজের সবথেকে বড় প্রয়োজন বলে মনে করছে। ক্রিস্টোফার ল্যাকসন খুব ভালোভাবেই জানেন মোদির সঙ্গে এই পার্সোনাল কেমিস্ট্রি তৈরি হলে শুধু দুই দেশের বায়োল্যাটারাল রিলেশনশিপই মজবুত হবে না, বরং নিজের দেশের ডোমেস্টিক পলিটিক্সের মধ্যেও তিনি এর সরাসরি সুবিধা পাবেন। কিন্তু বন্ধুরা, আসল খেলা শুরু হয়েছিল ঠিক এখান থেকেই। আপনারা এই সফরের ভেতরের স্ট্রাকচারটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। প্রধানমন্ত্রী মোদী যখনই কোনো গুরুত্বপূর্ণ বিদেশ সফরে যান, তখন সাধারণত তার সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে দেখা যায়, কারণ ভারতের ডিপ্লোম্যাসি এবং সফট পাওয়ারের সবথেকে বড় মুখগুলির মধ্যে তিনি একজন। কিন্তু নিউজিল্যান্ডের এত বড় এবং ঐতিহাসিক সফর থেকে জয়শঙ্কর হঠাৎ উধাও কেন? অ্যাকচুয়ালি তার জায়গায় এবার সম্পূর্ণ দায়িত্ব একাই ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ অজিত দোভাল সামলাচ্ছেন। কিন্তু কেন সামলাচ্ছেন? বন্ধুরা, এটাই সেই প্রশ্ন যেটা পুরো সফরকে একটি অত্যন্ত মিস্টেরিয়াস জিওপলিটিক্যাল থ্রিলারে বদলে দিচ্ছে। প্রশান্ত মহাসাগর এলাকায় চীনের বিরুদ্ধে এমন কোন ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে যেটা বাস্তবায়ন করার জন্য একজন স্পাই মাস্টারের উপস্থিত প্রয়োজন? বন্ধুরা, এই পয়েন্টটাকে বোঝা অত্যন্ত জরুরি। নিউজিল্যান্ড শুধু একটা ছোট এবং সুন্দর দেশ নয়, তারা ফাইভ আইজ অ্যালায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার। ফাইভ আইজ অর্থাৎ আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে নিয়ে তৈরি পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, যাদের নজর এড়িয়ে বিশ্বের খুব কম ঘটনাই ঘটতে পারে। এবার বন্ধুরা, কানাডার কথাটা একটু মনে করুন। কানাডাও এই ফাইভ আইজেরই মেম্বার, আর কিছু সময় আগেই কানাডার সঙ্গে ভারতের অত্যন্ত অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাটিক কনফ্লিক্ট চলছিল। কিন্তু ঠিক সেই সময় ভারত ফাইভ আইজেরই অন্য দুই মেম্বার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে পর্দার আড়ালে বড় স্ট্র্যাটেজিক ডিল করছে। তাহলে কি অজিত দোভাল নিউজিল্যান্ডের মাটি থেকে কানাডা এবং খালিস্তানি এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে কোনো ফাইনাল অ্যাকশন প্ল্যান তৈরি করছেন? বন্ধুরা, দোভালের নিউজিল্যান্ডে উপস্থিত শুধু একটি ট্রেড ডিলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হয়তো সেই পাওয়ারফুল ইন্টেলিজেন্স নেটওয়ার্কের সঙ্গে চলা ব্যাক চ্যানেল ডিসকাশনের অংশ, যেখানে ভারত বিরোধী শক্তিগুলি এবং এক্সট্রিমিস্টদের নিয়ন্ত্রণে আনার জন্য একেবারে ফুল প্রুফ স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে। কিন্তু আপনার হয়তো এটিও মনে হচ্ছে যে এত কিছু হঠাৎ করেই ঘটছে কেন? নিউজিল্যান্ডের ভারতের এত বেশি প্রয়োজন কেন পড়ল যে তারা নিজেদের ইকোনমি এবং মার্কেটের দরজা এভাবে খুলে দিল? এর উত্তর জানলে আপনারাও হয়তো অবাক হবেন। দশকের পর দশক ধরে নিউজিল্যান্ডের নিজের ইকোনমি, বিশেষ করে ডেয়ারি প্রোডাক্টস, কাট মিটস এবং ওয়াইন এক্সপোর্টের জন্য প্রায় সম্পূর্ণভাবে চীনের ওপর ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু গত কয়েক বছরে চীনের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তাইওয়ান নিয়ে বাড়তে থাকা টেনশন এবং দ্রুত বদলে যাওয়া গ্লোবাল জিওপলিটিক্যাল সিনারিও নিউজিল্যান্ডকে ভেতর থেকে ভয় পাইয়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে শুধুমাত্র চীনের ভরসায় নিজেদের ইকোনমি ছেড়ে দেওয়া একটা বিশাল জিওপলিটিক্যাল
জিওপলিটিক্যাল ট্র্যাপ, তাই তাদের সাপ্লাই চেইন ডাইভার্সিটি করা প্রয়োজন ছিল। তাদের এমন একটা বড়, স্টেবল এবং ডেমোক্রেটিক মার্কেট দরকার ছিল যেটা ভবিষ্যতে ধীরে ধীরে চীনের বিকল্প হয়ে উঠতে পারে। আর বন্ধুরা, 140 কোটিরও বেশি জনসংখ্যা এবং বিশ্বের দ্রুততম গ্রোয়িং ইকোনমিক্সের মধ্যে থাকা ভারতের থেকে ভালো অপশন আর কি হতে পারে। আর ঠিক সেই কারণেই যে নিউজিল্যান্ড একসময় নিজেদের মার্কেট খোলার আগে 100 বার চিন্তা করত, এবার তারাই হিস্টোরিক ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অধীনে ভারতের 57% পণ্যের ওপর ইম্পোর্ট ডিউটি একেবারে জিরো করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একেবারে জিরো। আর এটা শুধু শুরু। আগামী দিনে নিউজিল্যান্ড থেকে ভারতে আসা প্রায় 95% পণ্যের ওপর ট্যারিফ সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া হতে পারে। এর বদলে ভারতের আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল এবং এগ্রিকালচারাল প্রোডাক্টস এখন অনেক কম বাধা নিয়ে নিউজিল্যান্ডের বাজারে বিক্রি হতে পারবে। অর্থাৎ এই এগ্রিমেন্ট শুধুমাত্র একটা ট্রেড ডিল নয়, এটা নিউজিল্যান্ডের চায়না ডিপেন্ডেন্সি কমানোর চেষ্টা এবং ভারতের জন্য প্যাসিফিক রিজিয়নে নিজের ইকোনমিক ও স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সকে আরও শক্তিশালী করার একটি সুযোগ। বন্ধুরা, লাক্সান সরকার এই চুক্তিকে নিজেদের ইকোনমির জন্য একটা কমপ্লিট গেম চেঞ্জার বলে ঘোষণা করেছেন। এটা ডাইরেক্টলি চীনের ইকোনমিক মনোপলিকে ভেঙে দিয়ে ভারত এবং নিউজিল্যান্ড দুই দেশের ইকোনমিকে একটা শক্তিশালী চেনের মধ্যে বেঁধে দিয়েছে। তবে নিউজিল্যান্ডের ইতিহাসে কোনো বিদেশি নেতা ঘিরে এত সিকিউরিটি এবং এমন ক্রেজি পাবলিক রেসপন্স সম্ভবত এর আগে কখনো দেখা যায়নি। অ্যারেনার ভেতরে 12,000-এরও বেশি মানুষ উপস্থিত এবং তার বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন শুধু একবার প্রধানমন্ত্রী মোদীকে দেখার জন্য। বন্ধুরা, এই মেগা ইভেন্টের নাম রাখা হয়েছে কিয়া ওরা মোদি, যার মাওরি ভাষায় অর্থ হল নমস্তে মোদি। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 50 লাখ, আর তার মধ্যে প্রায় 3 লাখ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। এই ভারতীয়রাই আজ নিউজিল্যান্ডের হেলথ কেয়ার, হসপিটালস, আইটি সেক্টরস, এডুকেশন এবং পুরো ইকোনমির একটি গুরুত্বপূর্ণ ব্যাকবোন হয়ে উঠেছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ক্ষেত্রেও চীনের পর সবথেকে বেশি ছাত্র ভারত থেকে নিউজিল্যান্ডে পড়তে আর তারা প্রত্যেক বছর নিউজিল্যান্ডের ইকোনমিতে বিপুল পরিমাণ অর্থের কন্ট্রিবিউশন করেন। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সান এই বিষয়টা খুব ভালোভাবেই জানেন, তাই স্পার্ক অ্যারিনার মঞ্চে মোদির সঙ্গে তার দাঁড়ানো কোনো কোইন্সিডেন্স ছিল না। লাক্সান জানেন এই প্রায় 3 লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষের মধ্যে মোদির পপুলারিটি এবং ইনফ্লুয়েন্স কতটা গভীর, আর তাই মোদিজির সঙ্গে একই মঞ্চ শেয়ার করা তার জন্য ডোমেস্টিক পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি দুই দিক থেকেই একটি বিশাল মাস্টার স্ট্রোক। বন্ধুরা, এই সফরকে শুধু নিউজিল্যান্ডের চোখ দিয়ে দেখলে সম্পূর্ণ পিকচারটা বোঝা যাবে না, কারণ নিউজিল্যান্ডে পৌঁছানোর ঠিক আগে প্রধানমন্ত্রী মোদি অস্ট্রেলিয়ায় যে ডিপ্লোম্যাটিক ফাউন্ডেশন তৈরি করে এসেছেন তার সরাসরি ইম্প্যাক্ট অকল্যান্ডের এই ওপেন এবং ক্লোজড ডোর মিটিংসের ওপর পড়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে মোদিজি 2009 সালের পুরনো ডিফেন্স এগ্রিমেন্টের জায়গায় নতুন এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিফেন্স এবং সিকিউরিটি কোঅপারেশন ডিক্লারেশন স্বাক্ষর করেছেন। শুধু তাই নয়, ভারতের পিসফুল নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য অস্ট্রেলিয়ান ইউরেনিয়াম এক্সপোর্টের পথও এখন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, পুরো ইন্দো প্যাসিফিক রিজিয়ন জুড়ে এখন একটা মিলিটারি, স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক আর্ক তৈরি হচ্ছে। ভারতকে প্রশান্ত মহাসাগরে নিজের ট্রেড রুটস সিকিউর রাখতে হবে, একই সঙ্গে ম্যারিটাইম সিকিউরিটি মজবুত করে চীনের নেভিকে আর নিজের অঞ্চলের কাছাকাছি গিয়ে কাউন্টার করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। আজকের ভারত আর শুধু নিজের প্রতিবেশী দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ নেই। ভারত এখন দ্রুত ইন্দো প্যাসিফিক রিজিয়নের অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে। আর ভারতের কাছেও নিউজিল্যান্ড কোনো ছোটখাটো পণ নয়, বরং এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ট্রাম্প কার্ড। ক্লিন এনার্জি থেকে শুরু করে এগ্রিটেক, নিউজিল্যান্ডের এক্সপার্টিজ পৃথিবীর মধ্যে অন্যতম সেরা বলে মনে করা হয়। ভারতকে নিজের নেট জিরো এমিশন টার্গেট অ্যাচিভ করতে হলে নিউজিল্যান্ডের অ্যাডভান্স টেকনোলজি এবং ক্লিন এনার্জি সলিউশন প্রয়োজন হবে। একইভাবে ভারতের এগ্রিকালচার সেক্টরকে আরও অ্যাডভান্স করা এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে মডার্নাইজ করার ক্ষেত্রেও নিউজিল্যান্ডের মডেল অনেক কাজে আসতে পারে। এর পাশাপাশি ভারত 2036 সালের অলিম্পিক গেমস আয়োজন করার জন্য বড়সড় প্রস্তুতি নিচ্ছে। আর নিউজিল্যান্ডের স্পোর্টিং ইকোসিস্টেম এবং স্পোর্টস ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস হওয়ায় এই সফরের মাধ্যমে ভারত সেই ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারে। এবার বন্ধুরা, আপনারাই ভেবে দেখুন, প্রথমে ইন্দোনেশিয়ায় গিয়ে মোদিজি একটা বড় জিওপলিটিক্যাল গেম সেট করলেন, এরপর চীনের স্ট্র্যাটেজিক রুটসের ওপর চাপ বাড়ালেন, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে ডিফেন্স, সিকিউরিটি এবং এনার্জি কোঅপারেশনের নতুন রাস্তা খুললেন, আর এখন তিনি পৌঁছে গিয়েছেন নিউজিল্যান্ডে, ইন্দো প্যাসিফিকের সেই গুরুত্বপূর্ণ সাউদাম পোস্টে, যেখান থেকে চীনের ম্যারিটাইম এক্সপ্যানশনকে আরো শক্তভাবে কাউন্টার করার ফাইনাল স্ট্র্যাটেজি তৈরি হতে পারে। সো দিস ইজ নট আ সিম্পল ডিপ্লোম্যাটিক ট্যুর। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা একসঙ্গে জুড়ে চীনকে চারিদিক থেকে স্ট্র্যাটেজিক প্রেসার দেওয়ার চেষ্টা করছে, আর যেটার মাস্টার মাইন্ড ভারত রয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।